পৃথিবীতে এখনও এমন কিছু জাতিগোষ্ঠী আছে যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করছে। তাদের জীবনধারা রহস্যে ঘেরা। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গভীর জঙ্গলে বসবাসকারী করাই জনগোষ্ঠী ঠিক তেমনই এক বিস্ময়। তারা 100 ফুট উঁচুতে গাছের ওপরে বাড়ি তৈরি করে। অদ্ভুত শিকারের কৌশল আর এক অপরিচালিত মানুষের মাংস খাওয়ার প্রথা তাদের বিশ্বাস সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন এক জগৎ তৈরি করেছে। শত্রুদের পরাজিত করার জন্য তাদের অবিশ্বাস্য আচার অনুষ্ঠান ও রীতিনীতি আজও গবেষকদের হতবাক করে। তাদের খাদ্য অভ্যাস, শিকার প্রথা, আধ্যাত্মিক বিশ্বাস এবং বেঁচে থাকার কৌশল আধুনিক সমাজ থেকে একদম আলাদা। তাহলে কেমন তাদের রহস্যময় জীবন? কিভাবে তারা শত শত বছর ধরে বন্য প্রকৃতিতে টিকে আছে? আজকের ভিডিওতে আমরা জানাবো করই উপজাতির সব অজানা তথ্য, যা আপনাকে বিস্মিত করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গভীর জঙ্গলে বসবাস করে করই উপজাতি। তারা 800 বছর ধরে আধুনিক সভ্যতা থেকে দূরে প্রাচীন জীবনধারা বজায় রেখেছে। তাদের পোশাক খুবই সরল। মহিলারা লতাপাতা, গাছের শিকড় পরে থাকে। পুরুষরা বস্ত্রহীন অবস্থায় শিকার করতে পছন্দ করে। এই উপজাতি গাছের ছাল, লতাপাতা থেকে পোশাক তৈরি করে থাকে। তারা খুবই সাধারণ জীবনযাপন করে। করাইদের জীবনযাত্রার সবচেয়ে বিস্ময়কর দিক হলো গাছের ওপরে বাড়ি তৈরি করা। তারা সাধারণত 50 থেকে 100 ফুট উঁচু গাছে বাড়ি তৈরি করে থাকে, যা শত্রুদের আক্রমণ এবং বন্যপ্রাণীর হাত থেকে সুরক্ষা দেয়। এই ট্রি হাউস তৈরি করতে তারা প্রথমেই উঁচু ও শক্ত গাছ বেছে নেয়। তারপর বাঁশ ও কাঠের সাহায্যে উঁচুতে প্ল্যাটফর্ম বানিয়ে নেয়। তালপাতা, শন ও বিভিন্ন গাছের লতাপাতা দিয়ে ঘরের ছাউনি তৈরি করে থাকে। ঘরে ওঠার জন্য বাঁশের তৈরি সরু সিঁড়ি ব্যবহার করে, যা প্রয়োজনে সরিয়ে ফেলা যায়, যেন বহিরাগতরা সহজে প্রবেশ করতে না পারে। সেই সাথে তারা মনে করে খারাপ আত্মারা বাড়িতে ঘোরাফেরা করে। এটি শুধু আশ্রয়স্থলই নয়, বরং পরিবারের সাথে প্রতিটি মুহূর্ত কাটে এই ট্রি হাউসে। রান্না করা, খাওয়া দাওয়া এবং শিকার থেকে ফিরে বিশ্রাম করা সবই হয় এই উঁচু আস্তানায়। খাদ্য সংগ্রহ ও শিকার করই উপজাতির জীবনের অপরিহার্য অংশ। তারা অত্যন্ত দক্ষ শিকারী এবং তাদের অস্ত্রও বেশ অভিনব। বাঁশ ও গাছের ডাল দিয়ে শক্তিশালী তীর-ধনুক তৈরি করে থাকে। ধারালো কুড়াল শিকার ধরার কাজে ব্যবহার করে থাকে। করই উপজাতি বন্য শূকর, হরিণ, পাখি, সাপ এমনকি নদীর মাছও তারা শিকার করে। নদীর মাছ শিকার করতে বাঁশের ফলা ব্যবহার করে। নদীর মাছ যখন কিনারের দিকে আসে তখন তারা মাছ শিকার করে থাকে। আবার খালি হাতেও টোপ দিয়ে মাছ ধরে থাকে। যদিও এটি সময় সাপেক্ষ, কিন্তু দিন শেষে মাছ শিকারের মাধ্যমে খাবারের ব্যবস্থা হয়। করই পুরুষরা রাতে মশাল জ্বালিয়ে গভীর জঙ্গলে শিকারে বের হয়। মশালের আলোতে প্রাণীদের চোখ চকচক করে। এতে করে লক্ষ্য নির্ধারণ সহজ হয়। করইদের খাবার তালিকা এখানেই শেষ নয়। তারা এক বিশেষ ধরনের পোকা খায়। এই পোকাটির নাম ল্যাব্রা পোকা। এটি মূলত গাছের পচা কাঠের মধ্যে থাকে। এই পোকাগুলো অনেক বড় পর্যন্ত হয়ে থাকে। পচা কাঠের মধ্য থেকে হাত দিয়ে তারা বের করে থাকে। এই পোকাগুলো তাদের জন্য সুস্বাদু ও পুষ্টিকর, তাই তারা কাঁচা, রান্না করে ও পুড়িয়ে খায়। করইদের খাদ্য অভ্যাসে সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় দিক হলো নরমাংস ভক্ষণ। অতীতে তারা বিশ্বাস করত যে খাকুয়া নামের এক মন্দ আত্মা শত্রুর শরীরের মাধ্যমে কাজ করে, তাই সেই মন্দ শক্তিকে ধ্বংস করতে হলে শত্রুর মাংস খেতে হবে। এই রীতির পিছনে প্রতিশোধ ও আধ্যাত্মিক বিশ্বাস দুইয়ের সংমিশ্রণ ছিল। তাদের ধারণা ছিল শত্রুর মাংস খেলে তার শক্তি অর্জন করা যায় এবং গোত্রের সম্মান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এটি এক ধরনের উৎসবের অংশ ছিল, যেখানে গোত্রের সবাই একত্রিত হয়ে এই আচার পালন করত। যদিও বর্তমানে এই প্রথা প্রায় বিলুপ্ত, তবু এই রীতির কাহিনী এখনও তাদের সংস্কৃতির এক রহস্যময় অধ্যায় হিসেবে রয়ে গেছে। আগুন চালানোর ক্ষেত্রেও করইদের পদ্ধতি একদম প্রাকৃতিক। তারা শুকনো কাঠ ঘষে আগুন তৈরি করে, যা দেখতে খুবই সহজ মনে হলেও প্রচুর ধৈর্য ও দক্ষতার প্রয়োজন হয়। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আগুন শুধু তাদের রান্নার জন্যই নয়, ঠান্ডা থেকে বাঁচার জন্য এবং রাতে আলোর উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রান্নার ক্ষেত্রেও তারা ব্যবহার করে অভিনব পদ্ধতি। খাবার পাতার ওপর রেখে কিছু লতা পাতা দিয়ে মুড়িয়ে আগুনের উপর দেওয়া হয়, যেন আগুনে পাতা পুড়ে খাবার নষ্ট না হয়। এই খাবারে কোনো তেল বা মশলার প্রয়োজন পড়ে না। খাবার তার স্বাভাবিক স্বাদ ধরে রাখে। সাগু গাছ তাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই গাছের শাঁস থেকে এক ধরনের আটা সংগ্রহ করে, যা দিয়ে রুটি, পুডিং বা স্ট্র তৈরি করা হয়। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে যুদ্ধের ঢাল, করয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শক্ত কাঠ দিয়ে তৈরি করা হয় ঢালগুলি, যে যার সমান সমান ঢাল তৈরি করে থাকে। এই শক্ত ঢালগুলিতে বিভিন্ন প্রতীক ও চিত্র খোদাই করা থাকে, যা শুধু আত্মরক্ষার জন্যই নয়, বরং তাদের গোত্রের শক্তি ও ঐতিহ্যের প্রতীক। পোশাক অলঙ্কারের ক্ষেত্রেও করই জাতির নিজস্ব ধারা রয়েছে। মহিলারা সাধারণত গাছের পাতা ও লতা দিয়ে তৈরি পোশাক পরে, আর পুরুষরা বেশিরভাগ সময়ই বস্ত্রহীনভাবে ঘোরাফেরা করে। তবে 1974 সালে প্রথম করই উপজাতিকে খুঁজে পেয়ে আধুনিক বিশ্বের নজরে আনে একটি ডাচ অভিযাত্রী দল। তারপর থেকেই বিভিন্ন সংগঠন তাদের সংস্পর্শে এসে তাদেরকে আধুনিক পোশাক পরায়। তাই এখন তাদেরকে কিছু আধুনিক শার্ট, গেঞ্জি পরতে দেখা যায়। এরা শরীরে বিশেষ প্রাকৃতিক রং মাখে, যা একদিকে তাদের সংস্কৃতির পরিচয়ের প্রতীক, অন্যদিকে পোকামাকড়ের কামড়ের হাত থেকে রক্ষা করে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু না থাকলেও প্রাকৃতিক শিক্ষা বহাল রয়েছে। বয়স্করা বাচ্চাদের শিকার করা, মাছ ধরা, গাছপালা চেনা ও প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কৌশল শেখায়। করাইদের চিকিৎসা ব্যবস্থা প্রাকৃতিক ঔষধের উপর নির্ভরশীল। তারা বিভিন্ন উদ্ভিদের ছাল, পাতা, ফুল ব্যবহার করে ক্ষত নিরাময় করে থাকে। করই উপজাতির সংস্কৃতি মূলত শিকারের দক্ষতা, আধ্যাত্মিক বিশ্বাস, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। তারা মূলত বিভিন্ন উৎসব করে থাকে, যেমন শিকারের উৎসব, খাদ্য সংগ্রহের উৎসব, পরিণত হওয়ার উৎসব, নতুন ঘর তৈরির উৎসব, বিবাহের উৎসব। এইসব উৎসবের মাধ্যমে তারা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই রহস্যময় জাতির জীবন আমাদের শেখায় প্রকৃতির সাথে একত্র হয়ে জীবনযাপন করা এখনো সম্ভব। এ ব্যাপারে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।